আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মেজর সাহেব হসপিটালে হঠাৎ, ইজ এভরিথিং ওকে? মাহাদীপ ডাক্তার সুলতান মাহমুদের সঙ্গে হসপিটাল চেম্বারে প্রবেশ মুখে সাক্ষাৎ পর্বে উষ্ণ কর্মোদন শেষ করেন। পিছনে দাঁড়ানো তার আহত কামিনী। মেজর সাহেবের আড়ালে অর্ধভেজা শরীরে পিঠের ক্ষত নিয়ে হাজির হয়েছে সে। মুখ জুড়ে অসহনীয় বেদনার সীমাহীন উত্তাপ তার। ডাক্তার মাহমুদ সূক্ষ্ম নজরে নারিকায়াকে লক্ষ্য করে মুখে স্মিত হাসি টেনে বলেন, প্লিজ কাম ইনসাইড। লাঞ্চে? এই তো সময় পেলাম একটু। প্লিজ হ্যাভ এ সিট। Then you can go to your lunch. Nothing too urgent. থ্যাঙ্কস, বাট ইটস ওকে। হু ইজ দ্য পেশেন্ট? My would-be spouse. ডাক্তার মাহমুদ বিস্মিত হন মাহদীপের কথায়। স্টেথোস্কোপ গলা থেকে নামিয়ে টেবিলে রেখে বলেন, ও মাই গড, অবশেষে সুবর্তি উদয় হলো। আমি তো ভেবেছিলাম তোমার বাবা মা হাল ছেড়ে দিয়েছেন। খুব ভালো, খুব ভালো। এনিওয়ে, সমস্যা কি? মাহাদীপ দুটো চেয়ার হতে একটা চেয়ার টেনে কেয়াকে বসার ইশারা করে। সংযত পায়ে কেয়া ধীর ভঙ্গিতে বসতেই সে নিজে বসে পাশের চেয়ারটায় পায়ের উপর পা তুলে হাত ঘড়িতে এক নজর সময় দেখে বলে, Back injury. কিভাবে হয়েছে? ছোট একটা অ্যাক্সিডেন্ট। সো স্যাড। ঠিক আছে, আমি ডাক্তার রিহানের তত্ত্বাবধানে দিচ্ছি। লেডি ডক্টর অ্যাভেলেবল? ডাক্তার মাহমুদ টেলিফোনে রেহানের নাম্বার ডায়াল করতে গিয়ে হাত থামিয়ে ফেলেন। চোখের দৃষ্টিতে কিছুটা অবগতা প্রকাশ পেল মাহাদীপের লেডি ডক্টর খোঁজের অর্থ যথার্থ বুঝতে পারেন। সূক্ষ্মই ইঙ্গিতখানা ধরতে পেরে ঠোঁটের কোণে মৃদু হাসি আনেন। শব্দপণে মাথা নাড়তে নাড়তে সে পুনরায় লেডি ডক্টরের নাম্বারে কল করেন। কেয়া মাহাদীপের দিকে তাকান। জুনিয়র মেয়েটা বলেছিল পিঠে বেশ ক্ষত হয়েছে, একদম গর্তের মতো। এর আগের বারে যে ক্ষতটা হয়েছিল সেটা অল্পতেই সেরে গিয়েছিল। ডাক্তার হাসপাতালে প্রয়োজন পড়েনি, কিন্তু এবার সে ব্যথাতেই স্পষ্ট অনুধাবন করতে পারছে ক্ষতটা বেশ গভীর। ইনজেকশন, সুচ এসবে হয়তো প্রয়োজন পড়বে। আর এখানে সবচেয়ে বেশি ভয় কাজ করছে তার। ভয়টা আরও গাঢ় হয় যখন সে নিজের মনে বুঝতে পারে খুব সম্ভবত ড্রেসিং করতে গিয়ে ব্যথা নিরাময়ের জন্য ইনজেকশন দিবে। কেয়ার বিচলিত মুখরেখা মাহাদীপের দৃষ্টিতে পড়ে। ধীর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আমি যাবো সাথে? না, ঠিক আছে, আপনার আসতে হবে না। জি। কেয়া চেয়ার ছেড়ে ওঠার আগেই মাহাদীপ উঠে তার চেয়ারখানা দৌড়ে। নার্সিক এগিয়ে সে খেয়াকে ধরতে পুরুষ কণ্ঠ ভেসে আসে, প্লিজ টেক কেয়ার টু হার। ডাক্তার তাহিরা পভিডন আয়োডিনে স্টেরাইল কটন ডুবিয়ে খেয়ার পিঠে রক্তাক্ত ক্ষত পরিষ্কার করে দেন। মেডিকেল টেপ দিয়ে ক্ষত জায়গাটা আবৃত করার মুহূর্তে বলেন, বৃষ্টিতে ভিজেছেন? জি। জ্বর আসার সম্ভাবনা 90%। ক্ষতের ব্যথাতে কিংবা বৃষ্টিতে ভেজার জন্য অ্যান্টিবায়োটিক এর পাশাপাশি ইনজেকশন নিতে হবে আপনাকে। খেয়ার শরীর বয়ে শিরন বয়ে যায় ইনজেকশনের নাম শুনে। যে ভয়টা তাকে মনে মনে কুড়ে খাচ্ছিল এতক্ষণ, সেটাই হলো অবশেষে কণ্ঠ খাদে নামিয়ে অসহায় মুখে শুধায়, ইনজেকশন না নিলে হবে না মেডিসিনে? এখানে শুধু ব্যথা থাকলে সেটার জন্য মেডিসিনই যথেষ্ট ছিল, বাট আপনি বৃষ্টিতে ভিজেছেন, প্লাস ভেজা কাপড় শরীরে রেখেই শুকিয়ে ফেলেছেন, যা হাই ফিভারের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। ইনজেকশন নিতেই হবে। ডাক্তার তাহিরা খেয়ার ভর্ত দৃষ্টিকে উপেক্ষা করে সিস্টারকে ইনজেকশন রেডি করতে বলেন। মেডিকেল টেপ দ্বারা পুরোপুরি ক্ষতটা আবৃত করে খেয়ার হাফ স্লিপ ব্লাউজের হাতা খানিকটা উপরে তুলে নেন। খেয়ার অন্তরক্ষতে কাঁপুনি ধরে। মনে পড়ে ফার্স্ট ইয়ারে থাকাকালে ভাইরাল ফিভারের কারণে হসপিটালাইজড হতে হয়েছিল তাকে। আর সেই সময় ডাক্তার এসে ইনজেকশন দেওয়ার আগে এমন চিৎকার করেছিল যে আশেপাশে মানুষ পর্যন্ত ছুটে এসেছিল কেয়াকে জড়িয়ে ধরে। সে কি হাওমাও কান্না তার! দুঃখের উপরে দুঃখ হিসেবে ছিল তার এই চিৎকার, এবং কানে দু একজন সমবেদনা জানালো। বেশিরভাগই বকা দিয়েছিল। এক মধ্যবয়স্ক লোক ধমকের স্বরে বলে উঠেছিল, এমনভাবে কেউ চিৎকার করে? আমরা তো ভেবেছিলাম ডেলিভারি হচ্ছে, কাজ ফেলে ছুটে এসেছি। ঠিক তার পাশ থেকেই স্বল্প বয়সী শ্যামলাবরণ মেয়েটা তার চিকন সুরে সুর মিলিয়ে মুখ কুচকে বলেছিল, এত বড় মেয়ে ইনজেকশন দেখে এমন ভয় পায়, ঢঙ্গের চুরি নেই। অতপর আধিক্যতায় এবং আদরে চূড়ান্ত অবমূল্যায়ন করে সবে প্রস্থান নিয়েছিল বিরক্ত মনে। ডাক্তার সুলতান মাহমুদ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মাহদীপের দিকে, মুখ ফুটে বলছেন না কোনো কথা।
তার গম্ভীর মুখে প্রকাশ হচ্ছে না কোনো ভাবমূর্তি, কপালের রেখাগুলোর ভাঁজ স্পষ্ট বিদ্যমান। ইজ ইট এনাফ? কিভাবে সম্ভব? মহাদ্বীপ হুবহু মিল কেমনে করে? অসম্ভব কেন? 100বার অসম্ভব। মিস রাফা মেয়েটার ফরেন্সিক রিপোর্টে বাহার মিল্লাত নামের ব্যক্তির আমানত স্পষ্ট। ডিএনএতে শুধু ব্লাড নয়, রক্ত এবং চামড়ার কোষেও মিল পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্ট, হেয়ার স্যাম্পল সব ক্ষেত্রে, কিন্তু কাশেম নামের লোকটা শরীরে তা সম্পূর্ণ ভিন্ন ছিল। ডাক্তার আনিসুল সাহেব ফাইনাল ল্যাব টেস্ট করতে আমার কাছে পাঠিয়েছিল। 1 সেকেন্ড, আপনার কাছে আসার মুহূর্তেই রিপোর্ট পরিবর্তন করা হয়েছে। ডাক্তার মাহমুদ গায়ে পরিহিত সাদা অ্যাপ্রন খুলে ফেলেন। একটার একটা অবিশ্বাস্য কথা তার ঠিক বোধগম্য হচ্ছে না। আচ্ছা মানছি পরিবর্তন করা হয়েছে, কিন্তু কাশেমের বডিতে সানাইড বিষ মিশানো ছিল, এটা তো অস্বীকার করতে পারবে না। আর যে এই কাজটা করছে সে নিঃসন্দেহে একজন ছেলে। সে কোনো একজন ছেলে এবং একজন মেয়েকে সমানভাবে, নো মাহাদীপ, নো এতটা নৃশংস পর্যায়ে টেনে নিয়ে যেও না প্লিজ। মাহাদীপ বাম হাত ভাঁজ করে ডান হাত মুঠো করে মুখের সামনে রেখে কিঞ্চিত হাসে ডাক্তার মাহমুদের দিকে তাকিয়ে। অতঃপর মুখ হতে হাত সরিয়ে চেয়ারে গা ছেড়ে দিয়ে বলে বসে, ওকে রিল্যাক্স, আপনি বেশি দূর ভেবে ফেলেছেন। এতটা না ভাবলেও চলবে। বিষয়টা খুব সিম্পল। মিস রাফা এবং কাশেমের ডেড বডির বিন্যাস ভিন্ন, ফরেন্সিক রিপোর্ট ভিন্ন, কিন্তু খুনি একজনই। আনফর্চুনেটলি সেটা বাহার মিল্লাত নয়। তাহলে কে? আই ডোন্ট নো। এতটা শিওর হচ্ছ কিভাবে তাহলে? মনে হচ্ছে আর কি। এনিওয়ে, এটা আমার আন্ডারে নয়, পুলিশ দেখছে। ক্লেভার ম্যান, পুলিশ দেখেছে, আর তোমার আন্ডারে না থেকেও তুমি বার মিল্লাতকে এমন অবস্থা করছো যে আরেকটু হলে এই সিএমএইচ হসপিটাল নিয়ে আসতে হতো। গাম্ভীর্যে ঢাকা মুখরেখা স্থির থাকলেও মস্তিষ্কে চলছে নিদারুণ ক্যালকুলেশন। মাহাদীপের চোখের দৃষ্টিতে সমঝোতা রেখে ভরাট কণ্ঠে বলে, আপনাকে কর্নেল স্যার ফোন করেছিল সেদিন? করেছিল। ওকে। কারণ শুনবে না? প্রয়োজন বোধ করছি না। গ্লাস ডোরে নক হয়। ডাক্তার মাহমুদ কামিন বলতেই নীল পোশাক পরিত নার্সটি মুখে কিছুটা দ্বন্দ্বতা মিশিয়ে বলেন, স্যার, ম্যাম ইঞ্জেকশনে হেজিটেট ফিল করছেন, মনে হচ্ছে কমফোর্টেবল নয়। মাহাদীপের কর্ণ করে কথাখানা প্রবেশ করতে সে শান্ত ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। হাতে ফোনটা নিয়ে ডাক্তার মাহমুদকে নিরেট কণ্ঠ ভেদ করে বলে, এক্সকিউজ মি। শিওর, প্লিজ হ্যান্ডেল হার। ড্রেসিং রুমে প্রবেশ করতেই খেয়ার তরস্তর দৃষ্টি শিথিল হয়ে আসে মাহাদীপকে দেখে। শুকিয়ে আসা চোখে মুখে একটুখানি সতেজতা ফিরে পায়, যেন বর্তমান তারই অপেক্ষায় ছিল। মস্তিষ্ক জানান দেয় কাছের মানুষগুলো হচ্ছে এক একটা ম্যাজিক ম্যান। শত আপদে কিংবা বিপদের কোলে তাদের একটুখানি উপস্থিতি নিয়ে আসে মনে প্রবল জোর। মাহাদীপ বসারত খেয়ার সামনে এসে দাঁড়ায়। ডান হাতটা নিজের হাতের মুঠো নিয়ে ঠোঁট সামান্য প্রশস্ত করে শীতল কণ্ঠে বলে, ভয় পাচ্ছ? ইনজেকশনে আমার ব্যালোনোফোবিয়া আছে। ইটস নর্মাল, ডোন্ট প্যানিক, আই এম হিয়ার। ডাক্তার তাহিরাকে ইনজেকশন পুশ করার জন্য মাহাদীপ সপ্তপনে ইশারা করেন। খেয়া চোখ মুখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে মাহাদীপের হাত খামচে ধরে। মনে হচ্ছে আবার সেই চিৎকার তার মুখ থেকে বের হবে, কিন্তু নিজেকে দমায় সেই বহু কষ্টে। ভিতরে সাহস যোগায় এই বলে একটা নির্ভরযোগ্য হাত কি যথেষ্ট নয় সমস্ত ভয় কাটাতে? সূক্ষ্ম চিনচিনে ব্যথায় সমাপ্তি ঘটে ইনজেকশনের। কেয়া মুখ হতে ধীর কণ্ঠে অস্পষ্ট স্বর আওড়ায়। চোখ হতে এক ফোঁটা জল নিভৃতিতে গড়িয়ে পড়ল, অবরুদ্ধ করে রাখে চোখ জোড়া। ইটস ওভার। পুরশালী নির্মেদ স্বর শ্রাবণ ইন্দ্রিয়তে পৌঁছাতেই কেয়া মৃদুভাবে চোখের পাতা খোলে। সমস্ত জড়তা আর ভয়ের আস্তরণ কাটিয়ে মুখ তুলে তাকায় তার গম্ভীর পুরুষের দিকে। স্যার, আপনার হাতের তালুতে তো। নট সো মাচ। ডাক্তার তাহিরার কথা অনুসারে খেয়ার চোখ জোড়া নিবদ্ধ হয় সরাসরি মাহাদীপের হাতের তালুতে। তার অল্প বিস্তর নখের ধারালো আঁচড় একদম সাদা শক্ত তালুতে গেঁথে গিয়েছে। স্পষ্ট লাল বর্ণ ধারিত করে জানান দিচ্ছে এটা তারই খামচে ধরার ফলপ্রসূ। আপনার হাতে। মাহাদীপ খেয়াকে কথার মাঝখানে থামিয়ে নিয়ন্ত্রিত মুখভঙ্গিতে আশ্বস্ত করে বলে, অপ্রাসঙ্গিক এটা। অনেক দেরি হয়ে গেছে, বাসায় ফিরতে হবে তোমাকে। আধার কালো রাত। নিস্তব্ধ কক্ষ হতে ভেসে আসছে ল্যাপটপের কিবোর্ডে টাইপ করার ক্ষীণ শব্দ। ইকোলুমেন ল্যাম্প
ল্যাম্পের মৃদু আলোতে প্রায় অস্পষ্ট চারপাশটা। রাতের ওই নিস্তব্ধতায় ল্যাপটপের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে মাহদীপ। মাত্র শাওনিয়ে আশ্বাসিক্ত চুলগুলো মৃদুমন্দ আলোতে দেখা যাচ্ছে প্রাণবন্ত, যদিও চোখের দৃষ্টি তার সবসময়কার মতো ক্ষুরধার। আব্বাজান ব্যস্ত, আসবো? মাহদীপের মনোনিবেশ বিন্দুকণার মতো ভাটা পড়ে মায়ের হঠাৎ আগমনে। হাতে চলমান ক্রিয়ার গতিরোধ করে নিজের চোখের দৃষ্টি শিথিল করে নেয় মুহূর্তেই। আপনার জন্য অলওয়েজ ফ্রি, প্লিজ আসুন। মিসেস সালমা ছেলের কক্ষে প্রবেশ করেন ধীর লয়ে। চারপাশে প্রায় অন্ধকারাচ্ছন্ন গুমট ভাব, কিন্তু বেড সাইডে থাকা পিসলিলিগুলো এই গুমটে ভারী পরিবেশকে স্থিতিশীল করতে সুগন্ধ ছড়িয়েছে সমন্তরালে, ঠিক যেন তারই ছেলেরই অনুরূপ। গাম্ভীরতায় ভিড়ে সুগন্ধ ছড়ায় খুব সপ্তপণে। মাহদীপ ডেস্ক ল্যাম্পের আলোর উজ্জ্বলতা বাড়িয়ে দিয়ে নিজস্ব কাজ রেখে উঠে পড়ে মায়ের আসন নিশ্চিত করে বলে, এখনো জেগে? 11টা বাজে মাত্র। আপনার বাবা নিজ কাজে ব্যস্ত, আপনি আপনার কাছে। আমার কথা কি কারো মনে আছে? নিজেরই খোঁজ নিতে হয় সবার। আজকাল তো মনে হচ্ছে আপনার একটু দায়িত্বও বেড়েছে একই সাথে। মাহদীপ মায়ের সূক্ষ্ম স্বরের ইঙ্গিতে মৃদুভাবে মাথা নাড়ে। কালো ট্রাউজারের পকেটে দুহাত নিবদ্ধকরণ করে বলে, এই দায়িত্ব নিতেই আমাকে ডে বাই ডে প্রেশার ক্রিয়েট করে গিয়েছেন আপনারা। মিসেস সালমা আলতো হেসে ছেলের বেডে গিয়ে বসেন। কোমল কণ্ঠে সুধান, হঠাৎ ছুটি? ক্যাজুয়াল লিড। কতদিন থাকবে? 8 দিন হয়তো। বুঝদারে নেই মাথা নাড়তে নাড়তে মিসেস সালমা সপ্রতিভ কণ্ঠে বলেন, কবুতর ছানাটা দেখছি বেশ দুষ্টু। মেজর মাহাদীপকে ক্যাজুয়াল লিড নিতে বাধ্য করছে এখনই। ভবিষ্যৎ তো পড়েই রয়েছে, তখন যে কি করবে চিন্তার বিষয়। দেখা করেছ? তোমাদের দুজনের মেন্টালিটিতে যা তফাৎ রয়েছে সেটা মানিয়ে নিয়ে চলতে পারবে একসঙ্গে? হোপ সো। মায়ের গভীর দৃষ্টি ভেদ করে মাহদীপ তার বেডের কাছে আসে। হাঁটু ভাঁজ করে ফ্লোরে পায়ের কাছে বসে পড়ে একচিত্তে। মিসেস সালমা ছেলেকে নিজ পায়ের কাছে বিসর্জিত দেখে অনুভব করেন এক সহস্র শতাব্দী পর যেন অতি নিকটে পেলেন তার কলিজার ধনকে। যান্ত্রিক আর অস্ত্রবিদ্যার জীবনে এই মমতাটুকুর দেখা যেন বহুকাল বাদে এক লহমার জন্য ধরা দেয় তাদের মা ছেলের মধ্যে। ভেজে চুলের মাঝে আদুরে হাত বুলিয়ে নির্মল সুরে বলেন, আব্বাজান বলুন। একটা কথা বলতে চাই, কিন্তু সত্য সাক্ষেপ। মাহদীপ ক্ষীণ হাসে। মায়ের মমতা মাখা নরম হাতের প্রশান্তি গলগদ্ধকরণ করতে করতে বলে, কমপ্লিকেটেড ইস্যুর আগে কন্ডিশন জুড়ে দেওয়াটা আপনাকে ভালো কাজে দেয় হয়তো। অবশ্যই, তা নয়তো আপনাকে আমার নিয়ন্ত্রণ করতে বেগ পোহাতে হয়। সত্যটা আপনার জানা। আজ অলওয়েজ নিজের রাগ এবং ক্রোধকে শিথিল রেখে পুরোটা কথা শুনতে হবে। কোনো উত্তেজিত প্রতিক্রিয়া জানানো যাবে না। রাজি? অ্যাকসেপ্টেড। মিসেস সালমা ছোট্ট করে দম টেনে নিজেকে সুস্থির করেন। অতঃপর কোনো রকমে অতিরিক্ত বাক্য ব্যয় না করে সরাসরি আসল কথায় চলে যান। স্পষ্ট কণ্ঠে বলেন, অবুঝ বালিকা, বয়স কম কিন্তু ইমোশন বেশি। আর তোমার প্রতি হয়তো একটা সাপোর্ট কন্যা রয়েছে, যেটাকে দিন দিন ওর মা প্রশ্রয় দিয়ে বাধাহীন করে তুলেছে। এখন হুটহাট যে কোনো ডিসিশন নিতে ও কার্পণ্য বোধ করে না। রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল যেটা খুবই অস্বস্তিদায়ক ছিল। আমার মনে হয় তুমি ঘটনাটি জেনেছ। ওর আমার থেকে একটা ট্রিটমেন্ট পাওনা আছে। মাহাদীপ, তোমার শর্ত মানতে গিয়েও প্রপার ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হয়েছে আমার। শাসন প্রয়োজন আম্মাজান। বাবা, চাচা, চাচি প্রত্যেকে ওকে এতটা আদর দিয়ে মাথায় না তুললে এসব কাজ করার সাহস পেত না। আর যেটা ঘটেছে সেটার কারণ ভিন্ন। কি কারণ? কেন, বাবা তোমাকে বলেনি? তোমাকে বলেছে? আমি মানুষ আম্মাজান। তোমরা সবাই আমাকে রোবট ভাবো যে সবই জানে। সিলেট থেকে ঢাকার খবর আমাকে কেউ না জানালে কিভাবে জানবো? মিসেস সালমা মুখ ভারী করেন। মাহদীপের চুলের মাঝে হাত স্থির রেখে বলেন, বাহ, বাবা ছেলে কারণ উদ্ঘাটন করে ফেলেছেন, আর আমি জানি না। আপনার কবুতর ছানা কারণ উদ্ঘাটন করেছে। খেয়া কিভাবে? বাবার ভালো জানবে। কথা পরিষ্কার করো মাহাদীপ। মাহদীপ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। চারকোল টি শার্টের ভাঁজ টেনে টেবিলে রাখা একটা ম্যাপ হাতে তুলে নিয়ে বলে, ওর হয়তো কোনো রিলেশনশিপ ছিল আগে, সেটাতে কোনো ঝামেলা হয়েছে। আমি আগেই কিছুটা আন্দাজ করে রেখেছিলাম, বাট তোমার প্রতি এত অবজেকশন দেখে ধারণাটাকে পুরোপুরি গ্রাহ্য করিনি। তুমি জানতে ওর ব্যাপারে আগে থেকে? খুব একটা না, কিছুটা। লিটল অ্যামাউন্ট। এই জন্যই কি ইগনোর করতে? অ্যাটেনশন দেয়া কিংবা ইগনোর করা এগুলো ফ্যাক্ট নয় আম্মাজান। আমি ওকে বোনের নজরেই দেখি।
ওর এসব ইম্যাচুরিটিকে পাত্তা দিলে ওর আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। সব কিছুরই একটা ব্যালেন্স স্টেজ থাকে। ওর বয়সে ভালো লাগাটা স্বল্প সময়ের, যেটা খুব দ্রুতই কেটে যায় এবং পুনরায় শুরু হয়। বাট আমার ক্ষেত্রে তা নয়। আমার পেশার সঙ্গে তাল মিলিয়ে জীবন লিড করতে হয়, সব কিছুকে স্টেবল রাখতে হয়। তোমাদের চোখে যেটা ভীষণ কঠিন। মিসেস সালমা ছেলের বিবেচনে সম্মতি জানান, নিষ্প্রেপ কণ্ঠে বলেন, তোমার সাথে নীরকে নিয়ে এই প্রথম কথা হচ্ছে আমার, অথচ দেখো শতভাগী মতামত মিলে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে এটা যে কেউ শুনলেই বলবে প্রি প্ল্যান্ড। যাই হোক, তুমি কেয়াকে সত্যিই ভালোবেসেছ তো আব্বাজান? মেয়েটা বুঝতার, ম্যাচিওর, আবার বেশ নাজুকও। আমি চাই না তোমার কঠোরত্ব সাবলীল মেয়েটাকে কষ্ট দিক। তোমার জন্য সে উপযুক্ত। আমার জন্য সে উপযুক্ত, কিন্তু আমি তার জন্য উপযুক্ত কি না এটা ভাববার বিষয়। তুমি যেহেতু আমাকে এই কোয়েশ্চেনটা করেছো, তাকেও করবে, ক্লিয়ারলি শুনবে। আর মেয়েটার অসাধারণ মন মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। সাহসী, স্পষ্টবাদী সে, যেটা আমার সাথে ওর ব্যালেন্স লেভেলটাকে সমতা করেছে। ভালোবাসাটাকে আর প্রকাশ না করি, আশা এটা অটোমেটিক্যালি বুঝতে পারবে। আই থিঙ্ক দ্যাটস এনাফ। মিসেস সালমা সন্তুষ্ট চিত্তে ছেলের পানে তাকান। বুকের ভিতরে চেপে থাকা পাথরটা এতে নিমিষে যে কেটে যাবে তা ভাবতেই অক্ষম হচ্ছেন। তার গম্ভীর একরক্ষা কঠোর চিত্রে ছেলেটার জীবনে মেয়েটা একদম পশলা বৃষ্টি সাজিয়ে এসেছে। পেশাদারিত্বের পাশাপাশি ভালোবেসে ভালো থাকার মর্মটাকে কত তাড়াতাড়ি বুঝিয়ে দিয়েছে। কাঠুন্য রূপের পাশে বসিয়ে দিয়েছে নমনীয়তার ঘের। সৃষ্টিকর্তা চমৎকারভাবে যেন মিলিয়ে দিয়েছে দুজনকে। তোমার বাবা, আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি কিয়ার বাবা মায়ের সঙ্গে কথা বলতে। কালকে শুক্রবার, ছুটি আছে, যেতে পারি? ল্যাপটপ ফের চালু করতে করতে কাজে মনোনিবেশের প্রস্তুতি নেয় মাহাদীপ। মায়ের কথা শুনে স্ক্রিনে দৃষ্টি রেখে বাঁকা হেসে বলে, দেখো, এই 8 দিনের মধ্যে যদি সম্ভব হয় কবুতর ছানাকে কুঞ্জবনে আনতে। শুক্রবারে স্নিগ্ধ বিকেল, চারপাশে বইছে গোধূলি হাওয়া। ক্যালেন্ডারের পাতায় ঢু মারলে দেখা যাচ্ছে ইংরেজি মে মাসের সূচনা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাংলা মাসে হয়তো জ্যৈষ্ঠের মাঝামাঝি। আষাঢ় নামার প্রস্তুতি চলছে। অন্য দিনের তুলনায় গরমের দাপট আজও বেশ কম। প্রভাতে হয়ে গেছে এক পশলা বৃষ্টির বাহার, যার ক্ষীণ শীতলতা মিশেছে গোধূলি স্নিগ্ধ হাওয়ার সঙ্গে। লিভিং রুম জুড়ে বিরাজমান করছেন 5 থেকে 6 জন মানুষ। চলছে উষ্ণ অভ্যর্থনার সঙ্গে আতিথেয়তা। শুভ প্রস্তাবটা দিতে অবশেষে এমপি মহোদয়ের বাসায় হাজির হয়েছেন মোহাম্মদ আলী খান এবং তার মিসেস। বৃত্তাকার সোফার একপাশে বসে আছেন জহির সাহেব এবং মিসেস শিরিন কবির। তার পাশের সোফাটায় আছেন জহির সাহেবের আপন চাচাতো ভাই সাফেদ কবির এবং পিএ আসাদ। অনুপস্থিত বিশেষ একজন, গুলনাহার বানু, এই পরিবারের মধ্যমণি, যিনি গিয়েছেন কল্যাণপুরে তার ভাইয়ের বাসায় 2 দিন হলো। আজই অবশ্য ফেরার কথা রয়েছে। তবে এই শুভক্ষণে বাড়ির মুরব্বী হিসেবে তাকে ছাড়া সব কিছুই যেন অসম্পূর্ণতায় ঘেরা। চেনা অচেনার মাঝে শেষ হয় পরিচয় পর্বের সম্পাদনা। বাড়ির সাজের নাস্তার মাঝে সর্বদা সোমের মতো মোহাম্মদ আলী খান বেছে নিয়েছেন চা, যা না খেলে তার চলে না। লম্বা আয়েসি ভঙ্গিতে চাতে চুমুক পান করে তিনি স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। শত স্ফুট কণ্ঠে নিজ হতে বলা শুরু করেন, আপনার ছোট মেয়েকে আমাদের ভীষণ পছন্দ। বলতে পারেন আমাদের একমাত্র ছেলের জন্য তাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না। ভাবতে বেশ অবাক লাগলেও কথাটা বেশ মজাদার। আমার বোন এবং মিসেসের আগে এসেছিল একই প্রস্তাব নিয়ে আপনার বাসায়, কিন্তু সেটা আপনার মেজ মেয়ের জন্য। বিষয়টা সম্পূর্ণ কোইন্সিডেন্টলি হয়েছে। না আমি জানতাম, না আমার ছেলে। সে যাই হোক, আমরা কথায় কোনো রাগ ডাক বজায় রাখছি না। সরাসরি নিজ কন্যা হিসাবে আপনার মেয়েকে চাইতে এসেছি। একই সঙ্গে শুনতে আগ্রহী এই বিষয়ে আপনাদের মতামত কি? কয়েক হাত দূরত্বে দাঁড়ানো হালকা গোলাপি রঙের সিল্কের পর্দাটা দুলে ওঠে হুট করে। শুভ্র হাতে চেপে ধরে এক মুঠো পদ্মার ভাঁজ। লজ্জায় আড়ষ্ট বনে চলে যেতেই লাজুক অঙ্গনার মুখে ফুটে একরাশ হৃদয়গ্রাহী হাসি। চোখ দুটো কোথায় লুকাবে খুঁজে পায় না। 102 ডিগ্রি জ্বরে নাজেহাল শরীর তার, কিন্তু তার সুস্মিত রূপ দেখে কে বলবে একটু আগে জ্বরের তোরে এই মেয়ে ভুলভাল বকেছিল।
এতদিন প্রেম কলি দাপিয়ে যখন লজ্জা পেলি না, আর এখন বিয়ের কথা শুনতেই লজ্জায় মুখে রংধনু ছড়িয়ে ফেলেছিস কেউ। তুই বুঝবি না এসব। বিয়ের কথা উঠলে মেয়েদের লজ্জা আপনা আপনি এসে হাজির হয়। আমাকে একটু ধর, দাঁড়াতে পারছি না। কে এগিয়ে এসে খেয়াকে শক্ত করে ধরে এক হাতে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে মেয়েটার। একটা শাল মুড়িয়ে নিয়েও শরীরে মৃদু কাঁপুনি ঠেকাতে পারছে না। পিঠের ক্ষতটা শুকিয়ে কালচে হয়ে আছে। ডাক্তার তাহিরার কথা হুবহু মিলে গিয়েছে। কাল রাতে মোটামুটি জ্বর এলো, সকাল হতে না হতেই তা গা কাঁপিয়ে হানা দিয়েছে। কিন্তু এসবে তোয়াক্কা করে কি? এই যে জীবনের সুন্দর একটা মুহূর্ত ক্যানভাসের মতো ছবি এঁকে দিয়েছে তার, সেখানে মন মতো রঙের পসরা সাজাতে গিয়ে সব কষ্টকে চাপিয়ে প্রস্ফুটিত করেছে শারীরিক যন্ত্রণাগুলোকে, করে দিয়েছে মুক্ত। দুবন উৎসুক নজরে দরজার পর্দার আড়াল হতে দৃষ্টি মেলে লিভিং রুমের দিকে। এবার শুধু অপেক্ষা বাবার মতামতের। জহির সাহেব শান্ত দৃষ্টিতে মুখের হাসি বজায় রাখেন। সাদা পাঞ্জাবি উঁচিয়ে রাখা ভাঁজটা টান টান করে গলা ছেড়ে বলেন, আমি খুবই খুশি আপনারা আমার ছোট মেয়েকে এতটা পছন্দ করেছেন। নিজে থেকে আমার বাসায় এসে প্রস্তাব দিয়েছেন। বলা চলে এটা আমার সৌভাগ্য। আসলে 3টা মেয়ে আমার ভীষণ আদরের। খুব যত্নে বড় করেছি ওদের। শিক্ষা, নৈতিকতার পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করেছি সব সময়। আপনারা জানেন আমার মেজ মেয়ে কেয়া এখনও পড়াশোনা করছে। মাস্টার্সটা শেষ করে ইচ্ছা বিদেশে হায়ার স্টাডিজের জন্য। আমরাও লাইফ সেটেল নিয়ে নিজেরা টুকটাক ভাবনা চিন্তা করছি, তবে এখনও কোনো কিছু ফাইনাল করিনি। এর মাঝে ছোট মেয়েটা বুঝতেই পারছেন। জহির সাহেবের কথায় স্পষ্ট দ্বিধাগ্রস্ততা, কিছুটা নারাজি ভঙ্গিমা। মিসেস সালমা তা উপলব্ধি করতে পারেন বেশ সহজেই। মার্জিত কণ্ঠে নিজের নীরবতা ভেঙে বলেন, আমরা আগে থেকেই জানতাম আপনার মেজ মেয়ে কেয়া এখনও আনম্যারিড। সেখানে ছোট মেয়ের বিয়ের প্রস্তাবটা খুবই স্বাভাবিক চোখে লাগার মতো, যদিও বর্তমান যুগে সেটার গ্রাহ্যতা কমে আসছে। আপনারা কেয়ার মাইন্ড গার্ডিয়ান, অবশ্যই আপনাদের সিদ্ধান্তটাই অধিক গ্রহণযোগ্য। যেটা ভালো বুঝবেন, যেটা করার দরকার সেটাই করবেন। তবে আমরা কি এইটুকু নিশ্চিত হতে পারি এই একটা সমস্যা ছাড়া আপনাদের আর কোনো সমস্যা নেই? মিসেস সালমান সরাসরি প্রশ্নে জহির সাহেব উত্তর দেওয়ার আগে শাফেদ কবিরের দিকে এক নজর তাকান। সেই সঙ্গে আসাদ নজর মিলে কিছুটা দৈরত্ব প্রকাশ করেন। জহির সাহেব চোখের ইশারায় তাদের আশ্বস্ত করে বলেন, দেখুন, প্রত্যেক বাবা মারই তো সন্তান নিয়ে আলাদা ইচ্ছা বা স্বপ্ন থাকে। আমাদেরও তেমনটা আছে। আমি আপনাদের প্রস্তাবকে অসম্মান করছি না, তবে সমস্যা না বলে এটাকে অন্য কিছু বলতে পারেন। মানে আমার ছোট মেয়ের জন্য আমাদের পছন্দের ছেলে আগে থেকে ঠিকঠাক করে রাখা হয়েছে। আমরা একে অপরের সাথে বলতে পারেন কমিটেড। সেখান থেকে কথা নড়চড় করাটা খুবই বাজে দেখায়। খের কনক ঘুরে বাবার উচ্চারিত কথাটা পৌঁছাতেই শরীর কেঁপে ওঠে। কেয়াকে জড়িয়ে স্নিগ্ধ মুখরেখাকে পরিণত করে মলিনতায়। অবাকের চূড়ান্ত সীমায় তার লাল চোখ জোড়া নিস্তব্ধতায় চোখের পাতা ফেলার সময়টুকু পায় না। বাবা এসব কি বলছে কেয়া? আমি নিজেও বুঝতে পারছি না, কখনো তো শুনিনি। পছন্দের ছেলেটা আবার কে, কবে ঠিক করলো? মিসেস সালমার মুখভঙ্গি শান্ত থাকলেও মোহাম্মদ আলী খান কথাটা শুনে কিছুটা বিমর্ষ হয়ে পড়েন। প্রস্তাব প্রত্যাখ্যানের চেয়েও কষ্ট পান তার পছন্দ করা মেয়েটার অন্যত্র কোথাও। টু বি অনেস্ট, কথাটা শুনে আমি ভীষণ মর্মাহত হলাম। এরকম কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু কেয়া কি এই বিষয়ে অবগত? না, ও এ বিষয়ে জানে না। ইভেন আমার কোনো মেয়ে এ সম্পর্কে অবগত নেই। মিসেস সালমা মৃদুভাবে মাথা নাড়ি স্পষ্ট কণ্ঠে বলেন, আমি দুঃখিত আপনাদের ব্যক্তিগত বিষয়ে সামান্য ইন্টারফেয়ার করার কারণে, কিন্তু না করেও পাচ্ছি না। আমার মনে হচ্ছে আপনাদের কমিটেড হওয়ার আগে কেয়াকে অবগত করা উচিত ছিল। মেয়েটা ইতিমধ্যে আমাদের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গিয়েছে। আমাদের ছেলের সঙ্গে ওর একটা ম্যাচুয়াল বন্ডিং তৈরি হয়েছে, আর এই বন্ডিংটাকে আমরা মোটেও হেলাফেলার চোখে দেখিনি, যেটাকে পূর্ণতা দিতেই আমাদের আজ আশা। জয় সাহেব জবাব দেওয়ার আগেই পাশ হতে সাফায়েত কবির সাহেব মিসেস সালমার কথাই ভারী কণ্ঠে জবাব দেন, দেখুন আপা, এখনকার দিনে ছেলে মেয়েরা টুকটাক সম্পর্কে জড়িয়ে থাকে, আর খেয়া জানতো না বিদে হুট করে হয়তো একটা সম্পর্কের মধ্যে পড়ে গিয়েছে। তবে আমাদের মেয়ে খুব বুঝদার, আশা করি আমাদের দেয়া কথার ও অবমূল্যায়ন করবে না। মিসেস শিরিনের ভিতরে অস্বস্তি সৃষ্টি হয় ভীষণ। এসব কিছু তার ধোঁয়াশার মতো লাগছে। তিনি নিজেও সুস্পষ্ট ছিলেন না ঠিক করে রাখা সম্বন্ধ সম্পর্কে। মিসেস সালমার পূর্বে আনা প্রস্তাবে তিনি এক বাক্যতে রাজি ছিলেন, কিন্তু মাঝখানে গরমিল হয় আর এগুতে সাহস পাননি। এখন মুখ ফুটে কিছু বলবে তার উপায় নেই।
জয় সাহেব আগেই তাকে এই প্রস্তাবে পজিটিভ মতামত দানে সতর্ক করেছেন। অবমূল্যায়ন না করাটাই ভালো। অবশ্য সব কিছুর ঊর্ধ্বে বাবা মায়ের সম্মান রক্ষা করাটা একজন সন্তানের জন্য প্রধান কর্তব্য। তবে আপনারা দয়া করে নিজেদের মতামত কিংবা ইচ্ছাকে খেয়াল উপরে জোরদার করে চাপিয়ে দিবেন না। মেয়েটার সুখটাকে আশা করি বড় করে দেখবেন। জি অবশ্যই অবশ্যই। আমি ব্যক্তিগতভাবে মেয়ের বাবা হিসেবে আপনাদের অনুরোধ করছি, প্লিজ মাইন্ড করবেন না। আপনারা যে এসেছেন আমার বাসায়, আমি সত্যি খুব খুশি হয়েছি। মোহাম্মদ আলী খান এবং মিসেস সালমা একই সাথে বসা ছেড়ে উঠে দাঁড়ান। নিজেদের স্বাভাবিক ভাবভঙ্গি বজায় রেখে বলেন, আমরাও খুব খুশি হলাম আপনাদের সাথে সাক্ষাৎ করে। আর এখানে মাইন্ড করার কিছু নেই। আমরা সবসময় যেটা চাই সেটা সেভাবে মেলাতে পারি না, কম বেশি হবেই। আর ভাগ্যটাকে আমরা চাইলেও বদলে ফেলতে পারি না। জহির সাহেব সহ বসরত সকলে উঠে দাঁড়ান একসঙ্গে। মোহাম্মদ আলী খানের সঙ্গে বিদায়ী কর্মতন সম্পূর্ণ করেন হাসি মুখে। অপরদিকে মিসেস শিরিন মিসেস সালমার সঙ্গে সূক্ষ্ম আলিঙ্গন করেন। ছোট্ট স্বরে বলেন, আল্লাহ সহায়ক, আমার ভীষণ ইচ্ছে ছিল। মিসেস সালমা প্রতি উত্তরে আলতো হাসেন শুধু। অতপর বিদায়ী যাত্রী হিসেবে পা বাড়ান না হওয়া সম্পর্কর এই বেড়াজাল থেকে। খেয়ার শরীরে জ্বর যেন তত্তর করে বাড়ছে, সেই সঙ্গে লাল চক্ষু জোড়া থেকে হয়ে আসছে ঘোলা। টালমাটাল শরীরটাকে কোনো মতে দাঁড় করিয়ে রেখেছে বাড়ির সকলের সামনে। মনের ভিতরটা পড়ছে অসহনীয় দাবানলে। যেটা করেছো করেছো, আমি তোমাকে এই নিয়ে কিছু বলবো না। তবে এরপরে থেকে আমি চাই না তোমাদের মাঝে আর কোনো সম্পর্ক বজায় থাকুক। আমার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়েই তোমরা ঠিক করে ফেললে। আমার পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই। হুট করে বললে ওকে পছন্দ করে রেখেছি, যাও বিয়ে করো। আমাকে বাধ্য হয়ে সেটা করতে হবে? আমার জীবনটা কি বোবা পুতুল বাবা? খেয়ার গলা ধরে আসে। মিসেস শিরিন এসে মেয়েকে সামলান, শান্ত হতে বলেন ক্রোধ ছেড়ে। কিন্তু খেয়া নিজেকে ধরে রাখতে পারে না, মেনে নিতে পারে না মেজর সাহেবের বাবা মাকে এমনভাবে প্রত্যাখ্যান করে দেওয়াটা। সাফেদ সাহেব স্থির কণ্ঠে বলেন, তোমার বাবা বা আমরা যাকে পছন্দ করে রেখেছি তাকে তোমারও পছন্দ হবে। অপছন্দের কোনো কারণ নেই। ছেলে যেমন সুদর্শন তেমনই যোগ্যতা সম্পূর্ণ। তুমি দরকার হলে কথা বলো, পরিচিত হও। আমি শিওর তোমার এই ক্ষণিকের ভালো লাগা কেটে যাবে। আমি বাচ্চা নই আঙ্কেল যে পছন্দের খেলনা ছেড়ে চকচকে খেলনার পেছনে ছুটবো। আমার আপনাদের পছন্দ করে রাখা ছেলের প্রতি ন্যূনতম আগ্রহ নেই, আর হবেও না। জয় সাহেব মেয়ের দিকে শক্ত চোখে দৃষ্টি রাখেন, গাম্ভীর্যে মোড়া কণ্ঠে উগরে দিয়ে বলেন, তুমি এই মেজরকে পুরোপুরি চিনতে পারো নি খেয়া। সে অতি ধরাশয়ী, তার সমস্ত রেকর্ড আমাদের জানা। পাগলামি বন্ধ করো। আমি কালকেই রেদওয়ান সাহেবদের সঙ্গে কথা বলে তোমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করছি। মিসেস শিরিন নিজের শিকলবন্দি মুখের জবান ফোটান, দৃঢ় কণ্ঠে বলেন, কেন তা হবে? কেয়ার আগে বিয়ে হোক, তারপরে ওর কথা চিন্তা করা যাবে। তোমার নিজেরও তুই আপত্তি ছিল এখানে? আমি মা হয়ে জানলাম না কার সাথে কি ঠিক হলো, আর আমার মেয়ে এঙ্গেজমেন্ট করে ফেলবে। মেয়ে বিপদে চলে গিয়েছে, যাকে নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখছে, সে যে তার জগতে কত বড় মাফিয়া সেটা তো জানে না সে। রাজনৈতিক অবৈধ তাস ঘরে যারা ট্রাস্ট বয়ে দেয় তারা তোমাদের চোখে হয়তো মাফিয়া, কিন্তু আমার চোখে প্রত্যেকে একজন আদর্শবান পুরুষ। জহির সাহেবের গাম্ভীর্যপূর্ণ রূপ ধীরে ধীরে ক্ষোভে পরিণত হতে থাকে। শক্ত জলে খেয়ার দিকে এগিয়ে আসতেই খেয়া সামনে এসে বাধা দেয়। বাবা প্লিজ, আর যাই বলো ওর গায়ে হাত দিবে না। ওর শরীরটা ভালো নেই, আর এইসব কথা এখন না বললে কি হচ্ছে না? জোর করে এমন একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? ঠিক বেঠিক সেটা আমি বুঝবো। সাফায়েত, তুমি আজই ফোন করে ওনাদের কনফার্ম করো। আমি বুঝতে পারছি মেয়ে আমার লাগাম ছাড়া হয়ে গেছে। সঠিক পন্থা হিসেবে এঙ্গেজমেন্টটাই উত্তম। খেয়ার চোখের জল গড়িয়ে পড়ে অনায়াসে। জড়িয়ে আসা কণ্ঠ ঠেলে বলে, ওনার সমস্যাটা কি জানতে পারি বাবা? কেন তোমার অপছন্দ? ও জয়সে পেপি আসাদ নিরস কণ্ঠে বলে, এই মেজর মাহাদিদের রাজনীতির বিরুদ্ধে অনেক আক্রোশ আছে। মিথ্যা মামলায় অভিযুক্ত করে জেলে পাঠায়। সিলেটে এক খ্যাতিমান ব্যবসায়ী রাজনীতির জগতে পা রাখতে না রাখতেই তাকে মাদক মামলায় ধরেছে। এছাড়া তার নামে আরো অনেক আতঙ্কিত খবর আমাদের হাতে আছে। সুবিধার না সে। আচ্ছা, এইটা তাহলে আসল বিষয়। ভয় পাচ্ছ? বড় বড় নেতারা নিশ্চয়ই চাপ দিবে, রাজনীতির মাঠে জায়গা হারাবে জন্য। বেশি কথা আমি বলতে চাই না তোমার সাথে। খেয়া, রুমে যাও, নিজের যত্ন নাও আর কালকের জন্য প্রস্তুতি নাও। জৈশের বাসা থেকে প্রস্থান নিতেই উপস্থিত দুজন পুরুষ তাকে অনুসরণ করে বের হওয়ার উদ্যতা নেয়। পিছন হতে সাফাত সাহেব মিসেস শিরিনের সামনাসামনি এসে দাঁড়িয়ে বলে, ভাবি সাহেবা, আপনার মেয়েকে বোঝান। আপনারা বোঝালে ও বুঝবে। আর ওনারা কালকে আসবেন, প্রস্তুতি নিন।
কেয়া স্তব্ধ হয়ে বসে পড়ে ফ্লোরে। মাথার সমস্ত রগগুলো যেন টেনে ধরছে তাকে। অসহ্য ব্যথা সহ্য সীমার বাইরে। শুভ্র মুখখানিতে লালচে আভাই ভরপুর। বাবাকে বলো ওনারা যেন না আসেন। আমি কিন্তু এই বিয়ের এঙ্গেজমেন্ট কিচ্ছু করব না। তোমার বাবা আমার কথা শুনবে না কেয়া। তার ভালো মন্দের দিক নির্দেশনা দেওয়ার অনেক মানুষ রয়েছে। দাদিবুকে আসতে বলো। দাদিবু আজকালের মধ্যেই আসবে। আর সে বৃদ্ধ মানুষ, এই বয়সে তাকে আর তোমরা বাপ মেয়ে মিলে ঝামেলা দিও না। সে তোমার কষ্টটা বুঝলেও ছেলের একরোখা সিদ্ধান্ত টলাতে পারবেন না। দাদিবু বোঝালেই বাবা বুঝবে। আমি তোমার বাবাকে খুব ভালো করেই চিনি। তার এই স্বভাবটা আমাকে সারা জীবন কষ্ট দিয়ে এসেছে। সে সবসময় অন্যের বুদ্ধিতেই চলে। কোনো কিছুতেই সিদ্ধান্ত নিলেও তার দলের লোকেদের সাথে পরামর্শ করে। পরিবারে মা স্ত্রী বলতে যে কিছু আছে সেটা তোয়াক্কাই সে করে না। তোমার দাদিবু এমনি এমনি এত কঠোর হয়নি। এসব রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সংসার করা সহজ বিষয় নয়। কেয়া এগিয়ে এসে মায়ের কাছে দাঁড়ায়, নরম কণ্ঠে জিজ্ঞেস করে, রেদওয়ান সাহেবটা কে? মনে হচ্ছে নামটা শুনেছিলাম কখনো। এদেরই গোত্রের হয়তো। রতনের রতন চিনবে না? বাবা এসব লোকেদের পাল্লায় পড়ে খেয়ার জীবনটা নষ্ট করছে। আমি নিরুপায়। আমার কথার কোনো মূল্য নেই তোমার বাবার কাছে। আর তুমি হায়ার স্টাডি করো, বিদেশে যাও, বিয়ে টিয়ে মাথায় তোলো। তোমাদের দুজনকে নিয়ে হয়েছে আমার এক ঝালা। আমি কি করলাম? পড়াশোনা শেষের পথে কত করে বললাম বিয়ে করো, তারপর এশিয়া ইউরোপ যেখানে খুশি যাও। সেটা তো শুনলে না। এখন দেখেছো তো পরিস্থিতি। আমি বিয়ে করি আর না করি, খেয়াকে বাবা মেজরের সঙ্গে বিয়ে দেবেই না। দেখলে না শুরুতে এই বড় ছোট সিরিয়ালটাকে বাবা ইস্যু করলো, তারপর আবার এটা বাদ দিয়ে তার পছন্দের ছেলেটাকে টেনে আনলো। মূলত বাবা সরাসরি না করতে পারছিল না, এই জন্যই এইসব কায়দা করছে। আর কালকে এঙ্গেজমেন্ট ব্যাপারটা অতি মাত্রায় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মিসেস শিরিন দীর্ঘশ্বাস ফেলেন। ক্ষেত্রবিশেষ সে খুবই কমই রাগান্বিত হন। আজ যেন সেই রাগের বহিঃপ্রকাশ বেশ ভালোভাবে ফুটে উঠেছে। মেয়ের অসুস্থ শরীরে এমন নাজেহাল অবস্থা দেখে তার ভিতরটা চেপে আসলেও মুখে প্রকাশ করে না। খেয়ার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে বলেন, ওঠো, শরীর খারাপ করো না। জ্বরে পড়ে যাচ্ছ। কেয়া ওকে ঘরে নিয়ে যাও, আমি জলপট্টি নিয়ে আসছি। রাতের আকাশে আজ অমাবস্যারা যেন কারসাজি সাজিয়েছে। ঘন অন্ধকারে ছিটেফোঁটা জায়গা মেলেনি নক্ষত্রদের। নিগুড়ের রাতে একই সঙ্গে কারোর মনে বেঁধেছে নিদারুণ কষ্টের সমাহার। দুহাত ভাঁজ করে তাতে মুখ লুকিয়ে নীরবে দিয়ে যাচ্ছে অশ্রু বিসর্জন। খেয়া মাথায় আলতো করে হাত রেখে কেয়ার নিচু স্বরে ডাক। কেয়া শোনেও যেন শোনে না। বেদনা গহিত মুখটা তোলার মতো অবকাশ নেই। কেয়া মেডিসিনটা খেয়ে নে প্লিজ। বাবা এসেছে? এসেছে, কিন্তু তুই এই মুহূর্তে কিছু বলিস না। আম্মু হয়তো কিছু বলেছে বাবাকে। ভীষণ রাগারাগি হচ্ছে দুজনের। বাবা কেন এমন করছে বুঝতে পারছি না। কেয়া মাথা তুলে রক্তিম চোখ জোড়া স্থির করে কেয়ার চোখে কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করে, কালকে কি এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল করেছে? কেয়ার এই প্রশ্নের উত্তর দিতে ভীষণ অনীহা। ছোট মুখ করে ধীরভাবে মাথা নাড়াতেই কেয়ার ভুরু জোড়া সোজা হয়ে যায়। দু চোখ হাতের তালু দ্বারা মুছতে মুছতে বিছানার অনাদরে পড়ে থাকা ফোনটা তুলে নেয়। মেজর সাহেবকে সে এবার দিয়ে মোট 13 বার ফোন দিল, কিন্তু প্রত্যেকবারই যান্ত্রিক কণ্ঠ তাকে জানান দিচ্ছে তার ফোন বন্ধ। এই মুহূর্তে তাকে পাওয়া সম্ভব নয়। কেয়ার নিজেকে ভীষণ অসহায় লাগে। কোন দিকে যাবে, কি করবে, কিছু ভেবে পায় না। মানুষটাকে কি সবসময় ব্যস্ত থাকতে হয়? এই যে সে সমুদ্রের অথই জলে হাবুডুবু খাচ্ছে, এই মানুষটা এসে প্রতিকূল দেখাই না দিলে সে কিভাবে সাঁতরে উঠবে? বোঝে না নাকি কিছু? নাকি অভিমান করেছে তার উপর অগ্রাহ্যতা পেয়ে? কেয়া বেশি কিছু ভাবতে পারে না। মাথা তার ঝিমোচ্ছে। মনের মধ্যে একরাশ হীনমন্যতা আর অনুশোচনা নিয়ে বাধ্য হয়ে সে মিসেস সালমাকে ফোন দেয়। ফোনটা একবার রিং হতেই অপর পাশ হতে চেনা স্বরে ভেসে আসে। নিজের নিস্তেজিত ভাঙ্গা সুর ঠেলে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়া বলছি আন্টি। আমার কবুতর ছানাটাকে আমি চিনেছি। কেয়া মিসেস সালমার আদরে ডাকটা শুনি নিজেকে আর ধরে রাখতে পারে না। চোখের অশ্রু প্রবলভাবে হানা দেয় তার। গা কাঁপিয়ে শব্দ করে কেঁদে ওঠে। ফোনের অপর পাশ থেকে মিসেস সালমা নাজুক মেয়েটার কান্নারত স্বর স্পষ্টভাবে অনুধাবন করতে পারেন। নিজের ঠান্ডা স্বরটাকে বজায় রেখে বলেন, ছি বোকা মেয়ে, এভাবে কান্না করছো কেন? কান্না থামাও বলছি। আমি লজ্জিত আন্টি। বাবা কি বলছে, কি করছে সত্যি আমার অজানা। আপনারা কষ্ট পেয়েছেন। কষ্টের কথা যদি বলো তাহলে বলবো কবুতর ছানাটাকে কুঞ্জবনে না নিয়ে আসতে পারাই একটু আর কি, এছাড়া কিছু নয়। খেয়া আত্মগ্লানির সম্ভারে নিজেকে দমাতে পারে না।
অস্পষ্ট স্বরে বলে, আমি কি করব বুঝতে পারছি না। বাবা আমার কোনো কথা শুনছেন না। উনিও কি আমার উপরে? উনি কিছুই জানে না। তোমার আঙ্কেল আমি এই ব্যাপারে কিছুই বলিনি, বলবোও না। চিন্তা করো না, ও জানলে নিজে থেকেই জেনে যাবে। ফোন ধরছে না কেন? এই হেডকোয়ার্টারে গিয়েছে, তার কি কাজের শেষ আছে বলো? ছুটিতে এসেও দম ফেলতে পারে না। এই তো ঘন্টাখানিক পরেই হয়তো ফিরবে। এখন তো 11টা, 1টার দিকে হয়তো। আচ্ছা তুমি কান্না থামাও মেয়ে, নিজেকে শান্ত করো। দেখো ভাগ্যের উপর কোনো হাত নেই আমাদের। তোমার কপালে যেটা থাকবে সেটা হবেই। আমরা মানুষ, শুধু চেষ্টা করে দেখতে পারি। আমরা চেষ্টা করেছি, বাকিটুকু সৃষ্টিকর্তার হাতে। মোটেও বিচলিত হবে না। বাবার হয়ে আমি ক্ষমা চাইছি আন্টি আপনাদের কাছে। তোমার বাবা আমাদের প্রতি কোনো অন্যায় করেনি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নটা অযৌক্তিক। স্বল্প মুহূর্তে ফোন আলাপ শেষ হয়। খেয়া কান থেকে ফোনটা নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে। মস্তিষ্ক তাকে আরেকবার বাবার সাথে কথা বলার জন্য চাপ দিতে থাকে, যদি কোনোভাবে বাগে বোঝাতে সক্ষম হয়। সাদমান, তুর্য তোদের ব্যাচে না? হুম। তাহলে আমার ধারণাটাই সঠিক? বাবা যে ছেলেকে পছন্দ করেছে সে এই ব্যাটার কাজিন, মানে খাদ্যমন্ত্রী ভাইয়ের ছেলে। কি বলছিস এসব তুই? ও মন্ত্রী একটা, হাড়ে বজ্জাত। ওর ছেলে তুর্য তো তোর উপরে জেলের ঘানি টানছে। এদের সাথে বাবা? এগুলো হচ্ছে পলিটিক্স খেয়া। একদিকে পথ বন্ধ হলে হাজার পথ বের করে, দিন শেষে আমি দুধে মিশে যায়। তাই বলে বাবা? খেয়া নিজের অবাকতাকে প্রশস্ত করার আগে জ্বর শরীরে ছোটে বাবার রুমে। সব কিছু ধীরে ধীরে কেমন অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে। শেষে কিনা তুর্যের বংশ। আমার চেয়ে তুমি ভালো জানো, ভালো বোঝো। তুমি আমাকে এখন রাজনীতি শেখাবে? তুর্য আর রায়হানের মধ্যে বিস্তর ফারাক। তুর্য অন্যায় করেছে, এখন সে অন্যায়ের শাস্তি ভোগ করছে। দ্যাটস ক্লিয়ার। আমি অবাক হচ্ছি বাবা, তুমি শেষ পর্যন্ত এদের আশ্রয় নিয়েছো, যারা এক কথায় কুলাঙ্গার। এরা তোমাকে ট্রাফে ফেলছে বাবা, প্লিজ একটু বোঝো। রায়হান কোনো পলিটিক্যাল পার্সন নয়, সম্পূর্ণ আলাদা জগতের। ওর নিজস্ব বিজনেস আছে, দেশে বিদেশে ওর পরিচিতি রয়েছে। খেয়া ক্লান্ত হয়ে ওঠে, শরীর আর সায় দিচ্ছে না তাকে। তবু শেষ চেষ্টা সে অনড় থাকে, কণ্ঠে জোর এনে বলে, যেখানে বাবা চাচা ক্ষমতাশালী, সেখানে দেশে বিদেশে পরিচিতি পেতে কোনো আলাদা শ্রম ব্যয় করতে হয় না বাবা। ওরা চাচ্ছে তোমাকে ব্যবহার করতে। তুমি সাফায়েত আঙ্কেলের কথায় এসব করছো, অথচ নিজেও জানো না সাফায়েত আঙ্কেল ওদের সাথে আগেই হাত মিলিয়ে রেখেছে। জহির সাহেব বিস্তর ধমকে ওঠেন। নিজেকে নিয়ন্ত্রণের বেড়াজাল থেকে বের করে গর্জে বলেন, অসভ্য হয়ে উঠছো তুমি দিন দিন। আমাকে বাধ্য করো না তোমাকে শাসন করতে, ফল ভালো হবে না। সাফায়েতের নামে আমি যেন আর কোনোদিন বাজে কথা না শুনি তোমার মুখ থেকে। তোমার অধপতন দেখে এখন তো মনে হচ্ছে এসব এঙ্গেজমেন্ট বাদ দিয়ে সরাসরি বিয়ের ব্যবস্থা করলে ভালো হতো। মিসেস শিরিন মেয়েকে ঠেলে সরিয়ে দেন, নিয়ত কণ্ঠে বলেন, এসব অশান্তি না করলে হচ্ছে না কেয়া? তুমি জানো না তোমার বাবা ক্ষমতার জোর বাড়াতে এইসব করছে? তুমি যদি কোনো ডিফেন্সের পার্সনকে বিয়ে করো তাহলে তো এরা চাপে থাকবে, তোমার সাফায়েত আঙ্কেলের উপার্জন কমে যাবে। এরা মানবে না, কথা পারিও না আর। যাও এখন। কেয়া অশ্রুসিক্ত চোখে এক নজর বাবার ক্রোধান্বিত চাহনির দিকে তাকিয়ে ছুটে বের হয়ে যায় রুম থেকে। রাজনীতির দরবার আমি বুঝি না, তবে আমার মেয়ের জীবনে যদি কোনো ক্ষতি হয় বা তার সুখ যদি আমার চোখে না পড়ে, সেই দিন কিন্তু আমাকে আর চুপ করে রাখতে পারবে না। আমার এবং আমার মেয়েদের সাথে সেই দিন হবে আপনার শেষ সম্পর্ক। মিসেস শিরিন তার বিয়ের পরবর্তী জীবনে প্রথম নিজের সাহসিকতাটা স্বামীর সামনে প্রকাশ করে প্রস্থান নেন। তার ভেজা চোখ দুটো সাক্ষী হয়ে থাকে এই নিস্তব্ধ প্রতিবাদের। জহির সাহেব সোফায় থ মেরে বসে পড়েন, দোয়াত মুখে আবৃত করে কপালের শিরগুলো স্পষ্ট ফুটিয়ে তোলেন। অতঃপর পকেট হতে ফোনটা বের করে কল লাগান সাফায়েতকে। ভাই সাহেব, মেয়ে মানুষ হচ্ছে আবেগী। এরা আর কিছু না পারুক, কান্না করে ইমোশনালি ব্ল্যাকমেল করে মানুষের মন পরিবর্তন করতে পারে। আপনি জানেন এই বেটা মেজর অতি ধূর্ত। একে মেয়ের জামাই হিসেবে কল্পনা করলে আপনি রাজনীতির মাঠে টিকে থাকতে পারবেন না। কিন্তু কোনো কিন্তু নেই ভাই সাহেব। খেয়া ছোট মানুষ, তাই এমন করছে। কালকে এঙ্গেজমেন্টটা হোক, সব ঠিক হয়ে যাবে। আমি নিশ্চিত করছি, আপনাকে ভরসা রাখুন। নির্দয় এক রাত, নির্ঘুম দুটো চোখ, হাতে মুষ্টিমেই ফোনটাকে ছুঁড়ে মারতে গিয়ে থমকায় খেয়া। ব্যর্থ প্রচেষ্টা হিসেবে আরও একবার সেই কাঙ্ক্ষিত অপেক্ষণীয় নাম্বারে কল ছুঁড়ে জানে সেই একই যান্ত্রিক স্বর ভেসে আসবে, বলবে সংযোগদানে সম্ভব হচ্ছে না, সে এই মুহূর্তে ধরাছড়ার বাহিরে। হ্যালো,
খেয়া হুট করে কেঁপে ওঠে, স্থবির দৃষ্টি তার সচল হয়ে ওঠে। কর্ণভেদ করে পৌঁছে পুরুষালী ভারী স্বর, অবহেলিত ফোনে পড়ে কড়া দৃষ্টি নজর। 23 সেকেন্ড অতিক্রম করেছে। অপর পাশ হতে দ্বিতীয়বার খেয়া নামটা উচ্চারিত হতেই খেয়া নড়েচড়ে ওঠে। কানে ফোনটা চাপতেই জমানো রাগগুলো ঠিকরে পড়ে তার চোখে মুখে। আপনি তাহলে বেঁচে আছেন, অস্তিত্ব মিলেছে আপনার। দুর্ভেদ্য হয়ে পড়েছেন তো? আমার কথা একবারও মনে পড়ে না, তাই না? আপনি তো... মুখ হতে কোনো কথা বের হয় না তার। রাগের সাথে অভিমান আর দুঃখের সঙ্গে কষ্ট মিলে হয়ে যায় একাকার। কানেই গলা রোধ হয়ে আসে। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টাতেও হার মানে সে। ফোনের অপর পাশে ব্যক্তি হতে কোনো কথার ভাঁজ পাওয়া যায় না। কয়েক সেকেন্ড পার হতেই কল কেটে দেয় সে। কতক্ষণ লাগবে? আধ ঘন্টার মতো। বুঝলাম না, একটা দিন আগে তোমার উঠবি আসলো খত্ত নিয়ে, আজকে আবার তুমি। হেডকোয়ার্টার থেকে বের হয়ে কি অ্যাটাক করেছিল? আমাকে নয়, ক্যাপ্টেন সাজিদের উপর অ্যাটাক করেছিল। আমি সঙ্গে ছিলাম, জানতো না। বাই দ্য ওয়ে, আই হ্যাভ টু গো রাইট নাও। মাহাদীপ নেভি বলো শার্টটা অনাবিত কোমর অব্দি নামিয়ে ওয়ালেট আর ফোনটা পকেটে নিয়ে উঠে দাঁড়ায়। হাতের ঘড়িটা পড়তে পড়তে পা বাড়াতে ডাক্তার মাহমুদ দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, হে স্টপ মাহাদীপ, তোমার কোমরে ইনফেকশন হয়ে আছে, পেপার ড্রেসিং করতে হবে। নো নিড। ঘড়ির কাঁটায় তখন আড়াইটার কাছাকাছি। খেয়া ফ্লোরে বসে খাটের পর মাথা রেখে স্তব্ধ হয়ে আছে। চোখের পানি তার শুকিয়ে গাল জুড়ে আস্তরণ তৈরি করে দিয়েছে। নির্বাক নিস্তব্ধ বনে সে পাথর, দিকশূন্য হয়ে পড়ে আছে। মেজর সাহেবও অগ্রাহ্যটাকে ধরে বসল। সে কি জানে না খেয়া তাকে কতটা ভালোবাসে? একটাবার মুখ ফুটে কি কিছু বলারও প্রয়োজন অবধি মনে করল না। এতটা নির্দয়তা না দেখালো কি হতো না? চারপাশে নিস্তব্ধতাকে নিঃসার করে ফোন বেজে ওঠে। খেয়া মলিন চোখে তাকাতেই দেখে তার মেজর সাহেব। হ্যালো। নিচে আসো, অপেক্ষা করছি। একটা সম্মিলিত বাক্যতেই খেয়া ফোন ছেড়ে উঠে দাঁড়ায়। নিজের ভঙ্গুর দেহটাকে একপাশে রেখে দ্রুত গতিতে নিচে যেতে পা বাড়ায়। নিকষ রাতে রোড সাইডের আলোতে নেভি শার্টের মানবটি টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জনমানবহীন রাস্তায়। চোখ মুখে তার স্থিরতা, কোমরের সদ্য তৈরিকৃত ক্ষত কিংবা একটু আগে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঝড়ে বিন্দুমাত্র আভাস নেই তার মাঝে। খেয়া ঝড়ের গতিতে নিচে নেমে আসে। কান্নায় চোখ মুখ ফুলে বেহাল দশায় সে নিজেকে পরিণত করেছে। গভীর রাতে গভীর বেদনে উপশম হিসাবে কাছের মানুষটাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। খোলা এলো চুল উড়িয়ে দৌড়ে ছুটে যায় মেজর সাহেবের কাছে। এক ঝটকায় ঢাকা ফেরার সেই দিন সেই ক্ষণের মতো চ্যাপটে ধরে তার ব্যক্তিগত পুরুষকে। দুহাত গলা জুড়ে পেঁচিয়ে ধরে মুখ লুকাই শক্ত মানবীর বুকে। আজকের সমস্ত বিমর্ষতাকে সোপর্দ করে দেয় সে চওড়া বুকের পৃষ্ঠে। শরীর কেঁপে ওঠে মৃদু ঝংকারে। চোখের জলগুলো ফের আগমনী ঢেউ তোলে তার। মাহাদীপ খেয়ার স্থির হওয়া অবধি অপেক্ষা করে। মাথায় এলো চুলের মাঝে ছোট্ট করে চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলে, রিল্যাক্স মাই কুইন, আমি আছি তো। পার্টি অফিসের গমগমে পরিবেশ উঠে মাত্রই থিত হয়ে বসেছেন জহির সাহেব। রুমে চলতে থাকা এসির ঠান্ডা হাওয়া ছাড়লেও গরমের উত্তাপ যেন রয়েই যাচ্ছে কিছুটা শরীরে কিংবা মনে। সকাল হতে একটা পর একটা মিটিং কার্যকলাপ সই স্বাক্ষর করে ক্লান্ত হতেই আবারও ক্লায়েন্ট এসে হাজির। আজকে তারটা অন্যদিনের তুলনায় বেশি তার। ওদিকে বাসে চলছে ডেকোরেশনের কাজ। এমপি মন্ত্রীর আত্মীয়তায় বন্ধন সৃষ্টি হচ্ছে বলে কথা। কোনো কিছুর কমতি প্রশ্নই আসে না। সন্ধ্যার পরপরই ধার্য করা হয়েছে এঙ্গেজমেন্টের মূল আয়োজনের অনুষ্ঠান। নেতাকর্মী ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের আমন্ত্রণের কাজটা সারছেন শাফেদ কবির। ধরতে গেলে এক হাতে সব কিছুর গুরুদায়ী দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কাম ইন। ইয়েস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির সাহেব হাতে থাকা ফাইলের দিকে দৃষ্টি রেখে সামনে আগত ব্যক্তির সালাম গ্রহণ করেন। চোখ তুলে তাকানোর সময় কনক ঘুরে পৌঁছে এক অনাকাঙ্ক্ষিত নাম, মেজর মাহাদীপ মাসফিল। দৃষ্টি উপরে তুলেন তিনি। সম্মুখে দাঁড়ানো এক সুঠাম সুদর্শন পুরুষ, হাত বাড়িয়ে আছে কর্মদন করার জন্য। জহির সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। মুখরেখাটা অচেনা হলো নামটা তার কাছে অতি পরিচিত, অতি আলোচিত। এমপি জহির কবির, প্লিজ সিট। মাহাদীপ
তার কায়দায় চেয়ার টেনে জহির সাহেবের মুখোমুখি স্থির হয়ে বসে। সবসময় অভ্যাস মতো পায়ের উপর পা তুলে বসাটাকে এড়িয়ে টান টান হয়ে ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করে। চক্ষু জোড়া তার শান্ত হলো, মুখোবই দৃঢ়। তোমার নাম শুনেছি অনেক, আজকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখা হলো। বলো কোনো সাহায্য? সরি, পারমিশন ছাড়াই বয়সের তারতম্যতে তুমি করে বলে ফেললাম। ইটস ইয়োর অবিডিয়েন্ট, নাথিং টু সিরিয়াস। আমার নাম শুনেছেন মানে? জহির সাহেব তার হাতে থাকা ফাইলটা রেখে দুহাত আড়াআড়ি ভাঁজ করে টেবিলে রাখেন। মুখে কিছুটা হাসি টেনে বলেন, নাম শোনাটা কি স্বাভাবিক নয়? আমাদের রাজনৈতিক জগতে তোমার হস্তক্ষেপ বেশ দারুণ। রিসেন্ট 2-3টা কেসে দেখলাম মেজর মাহাদীপ পরোক্ষ প্রত্যক্ষ দুভাবেই জড়িত। আমার কাজের জগতে আমার নাম থাকবে, ইটস নর্মাল, বাট যেখানে নাম জড়িত সেখানে তো আপনার পদক্ষেপ থাকার কথা নয়। থাকতে হয় বাবা, আলে ডালে সব জায়গাতেই বিচরণ করতে হয়। যাই হোক, তোমার মতো চৌকস সেনা অফিসার আমার অফিসে কি মনে করে সেটা জানতে খুব ইচ্ছুক। মাহাদীপ জহির সাহেবের কুণ্ঠিত মুখভঙ্গি দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি আনে। নির্মেদ কণ্ঠস্বর ভেদ করে বলেন, আমার আসার কারণটা ব্যক্তিগত। একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনার সেটা আমার এখানে বসার আগেই বুঝে যাওয়া উচিত। জহির সাহেব স্থির চক্ষু মেলেন মাহাদীপের দিকে। ছেলেটার শান্ত মুখে ধারালো কথা সহজে বিভ্রান্ত সৃষ্টি করে দেয়। নিজের ভাব গাম্ভীর্য ধরে রাখার চেষ্টায় বলেন, আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। ওয়েল, আমার মুখ থেকে শুনবেন যাতে সহজেই প্রত্যাখ্যান করে দিতে পারেন, তাই তো? মুখের উপর স্পষ্ট কথার ধরন, নেই কোনো বাজ বিচার। জহির সাহেবের এক মুহূর্তে মনে পড়ে কালকে অতিথি হয়ে আসা সামনে বসা ছেলেটার বাবা মা। স্পষ্টবাদী কথার সঙ্গে এর একচ্ছত্র সম্মিলন। হতে পারে জেনেটিক ইস্যু। দেখো, আমি কোনো ঝামেলা চাই না। আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে, সেটা আমরা শুধরে দিচ্ছি। আর আমি কোনোভাবেই চাই না এই নিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে এই মুহূর্তে কি বলে সম্বোধন করা উচিত? উড বি ফাদার ইন ল বললে হয়তো মাইন্ড করবেন, আবার আঙ্কেল বললে সারা জীবন আঙ্কেল বলার ব্যবস্থা করে দেবেন। সো রিস্ক নিতে পারছি না। এনিওয়ে, আমি আপনার মেয়ের ভুলটাকেই ভালোবেসে ফেলেছি। আমিও এখন নিজেকে শোধরাতে পারছি না। জহির সাহেবের স্থির দৃষ্টিতে কিছুটা অবগতা মেশে। এই ব্যক্তিটাকে সে কঠোরতা নির্দয়তার ভিড়ে সচ্ছল ভঙ্গিমাতে দেখবেন কখনো আশা করেনি। পুরো রাজনৈতিক জগতে যে তোলপাড় সৃষ্টি করেছে সেই ব্যক্তি এতটা নরম সুরে আবদার করছে তার কাছে। তোমার বাবা মাকে কালকে আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। এরপরে আমার আর কোনো কথা নেই, না কথার কখনো পরিবর্তন হবে। আশা করি তুমি একজন বুদ্ধিমান বুঝদার অফিসার, বিষয়টা বুঝতে অপারগতা জানাবে না। আমি অনুরোধ করছি আপনি আপনার সিদ্ধান্তটাকে পরিবর্তন করুন দয়া করে। সম্ভব নয়। আমি চাইছি না সম্ভব করে নিতে। ক্ষমতা প্রয়োগ করতে চাও? আমার কোনো ক্ষমতা নেই যে প্রয়োগ করে দেখাবো। যা করি পেশাদারিত্ব থেকেই করি। সম্ভব বলতে আরও অনেক কিছুকেই বোঝায়। জহির সাহেব বাঁকা হাসেন, চেয়ারের সাথে গা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুমি যেভাবেই সম্ভব করার চেষ্টা করো না কেন সেটার ফলাফল অসম্ভবই হবে। আমার মেয়ে আমার বাধ্যগত, সে তার বাবার উপরে অন্য কোনো কিছুকেই স্থান দেবে না। আমি বুঝতে পারছি মেইন প্রবলেমটা কোথায়। আমার আপনার জামাই শ্বশুর সম্পর্ক সৃষ্টি হলে রাজনীতির মাঠে টিকে থাকাটা আপনার জন্য অসম্ভব হয়ে পড়বে। হাই ক্লাস পলিটিশিয়ান পার্সনদের চক্ষুশূল হবেন। এমপি পদটা নড়চড় হয়ে উঠবে। সাবেক মন্ত্রী সাহেবের দেয়া সমস্ত আশ্বস্ততা উঠে যাবে। আশ্বস্ততা মানে খুব সহজ। আশা করি নিজ চেষ্টায় বুঝতে পারবেন। তার আগে একটা জিনিস ক্লিয়ার করি, আমার নাকের ডগায় যারা আসবে আমি তাদের ঘ্রাণ নিবই, আবার সেই ঘ্রাণ যেখান থেকে আসবে সেখানে যাবই। এই জন্য আপনার আমার জামাই শ্বশুর সম্পর্ক হতে হবে না। আমার রাজনৈতিক জগতে এ পর্যন্ত কোনো খারাপ রেকর্ড নেই। কিন্তু সরিষার ভেতরেও ভূত থাকে। আপনি শুধু সরিষাটুকু দেখেছেন, ভূতটাকে দেখতে পাচ্ছেন না। জহির সাহেব এলিয়ে দেওয়া দেহটাকে সোজা করে মাহাদীপের কথায় কপালে ভাঁজ ফুটিয়ে বলেন, কি বলতে চাইছো তুমি? I mean, I want to marry your daughter. Please give me permission. চোখের পলকে কথা ঘুরিয়ে নেওয়াতে জহির সাহেবের বাঁকানো ভ্রুদয় সোজা হয়ে যায়। থমথমে গলায় বলেন, পারমিশন দেওয়া সম্ভব নয়। ভূতটাকে সেটা বলো। সরি টু সে, আপনার মতো এত সহজ সরল ব্যক্তির জন্য এমপি পদটা বেমানান। এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আমার অনভিজ্ঞতা দুটোই দেখছি সমান। আমি এত দূর এসেছি সৎভাবে এসেছি। তাহলে ভয় পাচ্ছেন কেন? নাকি ওপর থেকে ভয় দেখাচ্ছে? ভয় নয়, সতর্কতা। মাহাদীপ ঠোঁট গোল করে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে। সময়ের দিকে সতর্ক দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলে, আমি আপনার মেয়ের জামাই হই, 100% সেফটিতে রাখবো। এখন আসি, দেখা হচ্ছে। মাহাদীপ চেয়ার ছেড়ে ওঠা মাত্রই থাইডোর ভেদ করে রুমে প্রবেশ করেন সাফেদ কবির। সামনে দাঁড়ানো ব্যক্তির দিকে নজর রেখে জহির সাহেবের দিকে তাকান তিনি, যে তাকানোতে খানিকটা
আতঙ্কতা আর দ্বিধাগ্রস্ততা মেশানো। সাফায়েত, মেজর মাহাদীপ। সাফেদ সাহেব নিজের জোড়া দৃষ্টি লুকিয়ে মুখে জোরপূর্বক হাসি টানে এগিয়ে গিয়ে কর্মদানের জন্য হাত বাড়াতে হাত এগিয়ে দেয়। মাহাদীপ কর্মদান শেষে ধোত পকেটে ঢুকিয়ে নেয়। সিদ্ধারা সোজা রেখে স্থির কণ্ঠে বলে, মিশনে এসেছিলাম। মিশনে? বুঝলাম না ঠিক। আমি এখান থেকে প্রস্থান নিলেই বুঝতে পারবেন। এনিওয়ে, আপনার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস কেমন চলছে? মাহাদীপের এক কথাতেই সাফেদ কবিরের চোখে মুখে আশারের অন্ধকার নামে। অতল দৃষ্টি উপেক্ষা করে কি বলবে বুঝে উঠতে পারে না, কিন্তু জহির সাহেবের কপাল কুঁচকে যায়। সাফায়েতের বিজনেস? মাহাদীপ ক্ষীণ হাসে। জহির সাহেবের দিকে তার ধারালো দৃষ্টিভেদ করে বলে, ওইতে সরিষার মধ্যে ভূত। সাফেদ কবিরের মুখরেখা কঠিন হয়ে যায় মাহাদীপের সূক্ষ্ম ইঙ্গিতে। সরিষার মধ্যে ভূতটাকে যে তাকেই বোঝানো হয়েছে এটা জহির সাহেব বুঝতে না পারল সেটি কি পৌঁছে যায়। নিজের ভয়টাকে আড়াল করতে শক্ত কণ্ঠে বলেন, মিশনটা সাকসেস হওয়ার না, বৃথার চেষ্টা করে কোনো লাভ হবে না। অংশগ্রহণ করতে আপত্তি কোথায়? অ্যাজ এ উইশ। ইয়েস, অ্যাজ মাই উইশ। মাহাদীপের নির্বিকার চিত্তে স্থান ত্যাগ হওয়া মাত্রই সাফেদ সাহেব যত্রতত্র পায়ে এগিয়ে আসেন জহির সাহেবের দিকে। ভাই সাহেব, দেখলেন এই বেটার কথা কেমন বীজধর? নিশ্চয় আপনাকে উল্টো বুঝ দিতে এসেছিল। প্লিজ ভাই সাহেব, এই বেটা মেজরের কথা মোটেও কর্ণপাত করবেন না। তোমার বিজনেসের কথা কি বললো আমি জানি না কেন? আমি আর বিজনেস? এই ধূর্ত শিয়ালের কথা বিশ্বাস করেছেন আপনিও? ও নিজে বানিয়ে বলে আমার উপর দায়ভার চাপাতে চায়, আপনাকে সন্ধান করতে চায় আমার প্রতি। বেটা বুঝে গেছে মেয়ের বাবা নরম হলেও চাচা শক্ত, তাই আমাকে টার্গেট করে কুপকাত করতে চায়। জহির সাহেবের মন সামান্য হলেও বিচলিত হয়ে ওঠে। মাহাদীপের বলা সমস্ত কথাগুলো তার কাছে ধোঁয়াশার মতো লাগছে। কিছুটা হয়তো সময় লাগবে এই ধোঁয়াশাগুলো কাটাতে। এসব বাদ দাও, বাসার ডেকোরেশন সব ওকে? সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি নিজ হাতে করেছি ভাই সাহেব, হল ওকে। আচ্ছা চলো বের হই। আপনি গাড়িতে বসুন, আমি আসছি। জহির সাহেব কক্ষ হতে বেরোতেই সাফেদ সাহেব হাত মুঠো করে টেবিলে মৃদু করাঘাত করেন। মুখ হতে অস্পষ্ট স্বরে আওড়ান, শিট, জানোটা জানলো কীভাবে? তড়িঘড়ি করে পকেট হতে ফোনটা বের করে সে তার নির্দিষ্ট ব্যক্তিকে ফোন করেন। গমে গমে স্বরে আওয়াজ তুলে বলেন, আজকে বিকেল থেকে এঙ্গেজমেন্ট শেষ হওয়া পর্যন্ত ওই মেজরের বাচ্চাকে চোখে চোখে রাখবি। একদিকে পা দিবে তো একদম ডিরেক্ট এনকাউন্টার করে দিবি। মানিকের চেলাগুলোকে দিয়ে ওর বাড়ির কাছে ওত পেতে রাখ, যেখানেই ভাবি খতম করে দিবি। সন্ধ্যা শেষে গাঢ় আকাশ, পিচঢালা রাস্তা ফুঁড়ে চলছে অবাধ বাস ট্রাক, সেই সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে দুটো কালো রঙের পাজরো গাড়ি, যার অভ্যন্তরে আছেন সাবেক মন্ত্রী সাদিকুল জামান, ভাই রেদওয়ান রশিদ এবং ভাতৃ পুত্র রায়হান রশিদ। গন্তব্য এমপি জহির সাহেবের বাসভবন। সাফায়েতের বুদ্ধিটা খারাপ ছিল না বলো? এক ডিলে দুই পাখি মারা। রায়হান, তোমার কি কোনো আপত্তি আছে? থাকলে বলো, এখনো সময় আছে হাতে। চিল চাচু, এসব আমি কোনো কেয়ার করি না। তুর্যকে ছাড়িয়ে আনতে আমার হনিওয়ালা বিবি যথেষ্ট। তাছাড়া এমপির কন্যাকে আমার বেশ ভালো লেগেছে, মেয়ের দম আছে বলতে হবে। দ্যাটস মাই সান। মন্ত্রী সাহেব আলগোছে মাথা নাড়েন। হাতে পরিহিত রূপোর চকচকে ব্রেসলেটটা ঠিক করে শক্ত কণ্ঠে বলেন, মেয়েটা অতি বাড়াবাড়ি করে ফেলেছে। বাপের জানার সাহস আছে, মেয়ের যেন দ্বিগুণ। তুর্যের বিরুদ্ধে এই মেয়েটা একদম আদা জল খেয়ে লেগেছিল। স্পিকার দিয়ে পর্যন্ত হুমকি ধামকি দিলাম, তাতেও টলল না। ভাইজান, তোমার কি মনে হয় এই মেয়ে একা এত কিছু করতে পেরেছে? মোটেই নয়, এখানে অন্যজনের হাত রয়েছে। সাফায়েত বলল মেজর মাহাদেবের কথা, কিন্তু এই ব্যক্তি তো। কি হলো, গাড়ি থামালো কেন? ড্রাইভিং সিট হতে মুস্তাকিম ঘাড় ঘোরায়। পিছনে থাকা পাঁচরে গাড়িটা সামনে চলে যেতেই বলে, পুলিশ সামনে। রেদওয়ান রশিদ হাতে থাকা ফোনটা নিয়ে সামনের গাড়িতে বডিগার্ড নাদিমকে ফোন করতে উদ্যত হয়, কিন্তু তার আগেই উক্ত ব্যক্তি হতে রায়নের ফোন আসে। স্যার, ওনারা আপনাদের সাথে কথা বলতে চায়। হোয়াট দ্য ননসেন্স, তোমরা হ্যান্ডেল করতে পারছো না আমাদের সঙ্গে কিসের কথা? সাদিকুল জামান বিরক্ত হন, হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে বলেন, ওদেরকে 2-3 হাজার টাকা দিয়ে দিতে বলো। শালারা টাকার জন্য এমন করছে। 1-1.5 মিনিট পার হয়, কিন্তু সমস্যার অবসান হয় না। সামনে চলছে তুমুল তর্ক বিতর্ক। অবশেষে বাধ্য হয়ে সাবেক মন্ত্রী মহোদয় গাড়ি হতে নামেন, একই সাথে ভাই রেদওয়ান রশিদ এবং ভাতৃজ রায়হান। কি ব্যাপার, নতুন নাকি?
আফতাবনগর থানার অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান নূর স্বতন্ত্র পায়ে এগিয়ে আসেন, সুস্পষ্ট কণ্ঠে বলেন, জি না, নতুন নয়, আপনার অপেক্ষাতেই ছিলাম। সমস্যা কি? এভাবে রাস্তার মাঝে আটকানো কেন? মিস্টার রায়হান রশিদকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেতে চাই। তার নামে আমাদের কাছে কিছু গুরুতর অভিযোগ এসেছে। হোয়াট দ্য ফাকিং? স্টপ রায়হান, বুঝতে পেরেছি উনি আমাদের চিনতে পারেনি। অতিরিক্ত উপকমিশনার তো, চিনলে এতক্ষণ হাঁটু কাঁপতো। স্যার, আমি আপনাকে খুব ভালো করেই চিনি এবং জানি। সাবেক খাদ্যমন্ত্রী মহোদয় আপনি। আপনার ছেলে সাদমান তুর্য বর্তমানে মাদক মামলায় কারাভোগ করছেন। হেই, ডোন্ট টক টু মাস। কার সুপারিশ এসেছ? এভাবে হ্যারাসমেন্ট করার ফল কিন্তু হারে হারে ভোগ করতে হবে তোমাকে। আসাদুজ্জামান নূর বিনয়ী হাসেন, দৃঢ়পায়ে রায়হানের সম্মুখে দাঁড়িয়ে নির্মিত কণ্ঠে বলেন, দায়িত্বের কাছে সুপারিশের প্রয়োজন বোধ করছি না। যাই হোক মিস্টার রায়হান, গত 15 এপ্রিল আপনার কোয়ালিটি স্টোরেজ রুম থেকে 15 টন চিংড়ি রপ্তানি হয়েছে, তাই তো? হ্যাঁ তো। এর পাশাপাশি হরিণের চামড়াও গিয়েছে 7.5 কার্টুন। হরিণের চামড়া মানে? হরিণের চামড়া মানে হরিণের গায়ের বেষ্টনী, যা বিক্রি করা আইনত নিষিদ্ধ। সাদিকুল জামান ক্ষিপ্ত হয়ে ওঠেন আসাদুজ্জামান নূরের উপরে, পকেট হাতড়ে ফোন বের করে জোর গলায় বলেন, তোমার জেলার অবসান ঘটাচ্ছি। মাঝরাতে রাস্তায় মন্ত্রী গাড়ি আটকে নোখরামি। একেবারে এমন অবস্থা করবো না বাবার নাম ভুলে যাবে। তোমার ডিপার্টমেন্টের ডিআইজিকে দিয়ে সাহায্য করতে আমার 1 মিনিটও লাগবে না। আপনি চেষ্টা করুন স্যার, যার যেটুকু ক্ষমতা আছে সে সেটুকু কার্যকর করবেই। ইন্সপেক্টর ফারদিন, ওনাদের গাড়ি তল্লাশি করো। এই কুত্তার বাচ্চা, একদম গাড়িতে হাত দিবি তো শেষ করে দেব। সভ্য হয়ে অসভ্যের মতো আচরণ করবেন না। আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করছি। উপর মহল থেকে নির্দেশ আসলেই ছেড়ে দিব। দুটো গাড়ি জোরদার করে তল্লাশি করা শেষ হয়, তবুও সাবেক মন্ত্রী মহোদয়ের ফোন ডিআইজি সাহেব রিসিভ করে না। হাতের মুঠো শক্ত করে পাকিয়ে সে রাগে তত্তর করে কাঁপতে থাকে। স্যার, 2 নম্বর গাড়ির বোনাট পার্ট হতে 2টি বিদেশি মদের বোতল পাওয়া গিয়েছে, আর ওনার গাড়ির গায়ে সরকারি লোগো লাগানো, যা সাবেক মন্ত্রী হিসাবে ব্যবহার করার কোনো যথাযথ নেই। আসাদুজ্জামান নূর মৃদু হাসেন, নমজ কণ্ঠে বলেন, গাড়িটা বাজেয়াপ্ত করো। স্যার, আপনারা একটু থানায় চলুন। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? আপনাদের মতো রাঘব বলদের ধরতে প্রমাণ না সংগ্রহ করে আমরা কি কোনো স্টেপ নিতে পারি? আমরা সাধারণ আদমি, খেটে খাই। চলুন, সময় নষ্ট করবেন না। রেদওয়ান রশিদ পুলিশ অফিসারটিকে বাগে আনতে অন্য পন্থা অবলম্বন করেন। দৃঢ় কণ্ঠে পাশে টেনে নিয়ে বলেন, 10 লক্ষ চলবে? 10 লক্ষ হবে না। আচ্ছা যাও, একদম 25 লক্ষ। আসাদুজ্জামান নূর মাথা নাড়িয়ে সায় জানায়, অতঃপর ঠান্ডা স্বরে বলে, টাকার পরিমাণ বলা আপনাদের স্বভাব হয়ে গিয়েছে। সব মানুষ এঁটো খাবার খায় না, কথা বাড়াবেন না। রাস্তায় জমজমাট অবস্থা, চারপাশে লোকের সমাহার জমে গেছে ইতিমধ্যেই। সাবেক মন্ত্রী মহোদয়ের বডিগার্ডরা নিশ্চুপ, কোনো কাজে কিংবা কথা বলার আর জায়গা নেই। সাংবাদিকরা এসে হাজির, হাজারো প্রশ্ন আর ক্যামেরার ফ্ল্যাশে নিজেদের মুখ লুকাতে ব্যস্ত তারা। চলছে লাইভ টেলিকাস্ট। পুলিশ দুটো গাড়ি বাজেয়াপ্ত করার পর নিজস্ব গাড়িতে তুলে নিয়ে যান 3 জনকে। 1 ঘন্টার মধ্যে এত কিছু যেন মিরাক্কেলের মতো। খোলা চোখে সব কিছু এলোমেলো মনে হলো, কোথাও গিয়ে হয়তো মনে হয় সব যেন পূর্ব পরিকল্পনা মর্জিত। রাত 9টার কাছাকাছি এঙ্গেজমেন্টের সব প্রস্তুতি শেষে চলছে অপেক্ষার পালা। জয় সাহেব, সাবেদ সাহেবের ঘাম ছুটে যাওয়ার জোগাড়। মন্ত্রী সাহেবদের আসার কথা 7:30টার মধ্যেই, কিন্তু এখন 8টা পেরিয়ে যাচ্ছে, তবু কোনো খোঁজ নেই। সব ঠিকঠাক আছে তো সাফায়েত? ঠিকঠাক আর কোথা ভাই সাহেব? আমার সঙ্গে ঘন্টা 2 আগেও কথা হয়েছে ওনাদের। বললেন রওনা হয়েছেন, কিন্তু এখন আসছে না কেন বুঝতে পারছি না। ওনারা উল্টো কোনো চাল চালছে না তো আবার? না 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 ভাই সাহেব, এরকম ভাবছেন কেন আপনি? শীঘ্রই এসে পৌঁছাবেন। দাঁড়ান, আমি দেখি কোনোভাবে খোঁজ নিয়ে যায় কিনা। প্লিজ দেখো, গেস্টরা এভাবে কতক্ষণ ওয়েট করবে? সাবেদ সাহেব ফ্ল্যাটের ব্যাংকুয়েট হল থেকে বেরিয়ে গ্যারেজে এসে দাঁড়ান। চোখে মুখে তার অস্থিরতা স্পষ্ট। কিছুক্ষণ অনতিক্রম্যভাবে পায়চারি করতে থাকেন তিনি। বুঝে উঠতে পারছে না সমস্যাটা কোথায় সৃষ্টি হলো। হ্যালো স্যার, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। মন্ত্রী সাহেবের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে একটু আগেই। সাবেদ সাহেবের মুখ
পাংশুটে বর্ণ হয়ে যায় এক লহমায়। শুকনো ঢোক গিলে বলেন, নিশ্চয়ই ওই হারামির বাচ্চা এসব করেছে। তোদের না বলেছিলাম ওকে চোখে চোখে রাখবি? ও বের হলো কিভাবে? স্যার এই ব্যাটা বাসাতেই আছে, বের হয় নাই এখনো পর্যন্ত। আমাদের সম্পূর্ণ নজর আছে ওর উপর। আপনার কথা মতো এই এরিয়ার নেটওয়ার্কও শাটডাউন করে রাখা হয়েছে। আমার মনে হয় অন্য কেস। ফোন ডাক। সাপের ছেদ বিস্তর শরীর জুড়ে ঘামতে থাকেন। তীরে সে তরি ডোবার মতো অবস্থা হয়ে গেল। এখন সে তার ভাই সাহেবকে কি বোঝ দিবে, কিভাবে ম্যানেজ করবে সব কিছু। বেলকুনি জুড়ে লাগানো হলুদ রঙের সিরিজ বাতি অস্থির চিত্রে নারী কামিনী পায়চারি করছে এদিক ওদিক জুড়ে। পরনে তার শিপন লেয়ার্ড গাউন, যার প্রতিটি ভাঁজে সূক্ষ্ম সোনালি সুতোর কাজ ঝলমল করে উঠছে আলোক রোশনাইতে। মুখে নেই কোনো রকমের দামি প্রসাধনী অলংকার বলতে গলায় ঝুলছে ছোট্ট পাথরে একটা পেন্ডেন্ট। এছাড়া একরাশ চিন্তা আর ব্যাকুলতা ছাড়া তার মধ্যে কিছু বিদ্যমান নেই। মুখের উপর লেপটে থাকা চুলগুলো সরিয়ে সে কেয়ার পথ চেয়ে থাকে। এই মেয়ে সেই যে সর্বশেষ পরিস্থিতি জানাতে লাপাত্তা হয়ে গেল, তার আর কোনো খোঁজ নেই।